ইজতেমা ময়দানে ইবাদতে মশগুল মুসল্লিরা। মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি। যে এই দুনিয়া আমরা যা করতেছি এটা আসলে আমার জন্য না, আমার কাজই না। আমার কাজ ছিল আখিরাতের জন্য প্রস্তুতি তৈরি করা। দুই পর্বে হওয়াতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। এই বিশ্বের মধ্যে টঙ্গী ইজতেমা আমরা আসতে পারছি, এই জন্যই আল্লাহর কাছে শুকর আদায় করি। জুলাই গণঅভ্যুত্থানের আবহে আগামীকাল থেকে শুরু অমর ২১শে বই মেলা। আজ পর্দা নামছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার দায় নিয়ে সিটি কর্পোরেশন ও সিডিএর পাল্টাপাল্টি অভিযোগ। প্রকল্পের টাকা লুটপাট হয়েছে বললেন শিল্প উপদেষ্টা। ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। আগের কোনো অবস্থার কাছাকাছি না থাকে যেন তার থেকে পানিবদ্ধতা জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয়, সেটার জন্য চেষ্টা করছি। নির্বাচনের আগেই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার দাবি। সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুমার নামাজে অংশ নেন অন্তত ১০ লাখ মুসল্লি। নামাজ শেষে বিশ্ব শান্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় করা হয় দোয়া। এর আগে ভোর থেকে খিত্তায় খিত্তায় চলে তালিম, বয়ান, আমল ও জিকির। ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছে ৪১ জেলার মুসল্লিরা। আছেন ৭৫টি দেশের মেহমানরাও। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। ভোরের আলো সবে ফুটেছে, মুসল্লিদের গন্তব্য টঙ্গীর তুরাগ তীর। দেখে মনে হবে সব পথ এসে মিলেছে বিশ্ব ইজতেমার ময়দানে। এদিন ঢাকাসহ ৪১টি জেলার তাবলিগ জামায়াতের মুরব্বী ও সাথীরা ইজতেমার মাঠে নিজ নিজ খিমা ও খিত্তায় আমলে বসেন। প্রথম পর্বের প্রথম দিনে ফজরের নামাজের পরপরই হালকা বয়ান শুরু করেন মাওলানা জিয়াউল হক। চলে জিকির ও দ্বীনি আলোচনা। ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে বয়ানের মূল মঞ্চ থেকে দেওয়া হয় নসিহত ও তাশকিল। ইজতেমায় আগত মুসল্লিরা জানান, মানব জীবনে মুক্তির লক্ষ্যে দ্বীনের দাওয়াত দেওয়া ও গ্রহণ করা নবুয়তি কাজ। এ ধরনের ধর্মীয় জমায়েতে অংশগ্রহণে ঈমান মজবুত হয়। আখিরাত কামানের জন্যই আমরা সবাই আসছি। ওলামা ইকরামের ইজতেমা, ওলামা ইকরামকে মহব্বত করি, এই জন্য লক্ষ লক্ষ মানুষ দেখেন। একজন মুমিনের প্র্যাকটিক্যাল নমুনা উখরবি জীবন কিভাবে সুন্দর হবে সেটা শিক্ষা দেওয়ার জন্য একজন আল্লাহবুলা মানুষ এখানে আসে। আল্লাহ তাআলার কাছে নবীর কাজ করার জন্য আসছি, আল্লাহকে খুশি করার জন্য। আমরা একত্রিত লক্ষ লক্ষ মুসলমান, সকল জিন ইনসান যেন হেদায়েত পেয়ে যায়। নবীওয়ালা যে কাম, এই কাম যেন উম্মত বুঝতে পারে, এই কাম নিয়ে যাতে উম্মত আল্লাহর রাস্তায় বের হয়। দুপুর হওয়ার আগে ১৬০ একর ময়দান ছাপিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে অংশ নিতে অবস্থান নেন আব্দুল্লাপুর, উত্তরা, ঢাকা, ময়মনসিংহ রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালি ও গাজীপুরের আশপাশের এলাকায়। কাঁধে কাঁধ মিলিয়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণের এ এক অভূতপূর্ব দৃশ্য। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় দোয়া করা হয়। ইহকালের পাপ মোচন, পরকালের পথ মসৃণ করতে প্রার্থনা করা হয় আল্লাহর নিকট। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, রসুল সাল্লাল্লাহু সাল্লামই হলেন ইসলামের আহ্বানকারী। রেসালাতের মহান এই কাজ শুধু আরব জগতে সীমাবদ্ধ ছিল না, এর ব্যাপকতা ছিল সমগ্র মানব জাহানে। এখানে আসার পরে যখন বয়ান শুনে মানুষ তখন একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে না, আমি আমার জিন্দিগির ভুলে বালে ছিল, এখন আমাকে পরিশুদ্ধ করতে হবে। যে সকল মানুষের ভিতরে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, মানুষের ভিতরে কিভাবে মানবতা বজায় রাখা যায়, এটা আমরা মুরব্বীদের কাছ থেকে শিখছি। পুরো পৃথিবীতে শান্তি বর্ষিত হয়, এই জন্য এই মজমার মাধ্যমে দোয়া হয় পুরো পৃথিবীর জন্য। এবার পুরো ইজতেমা ময়দানে নিরাপত্তা ৫ শতাধিক ফায়ার সার্ভিসের কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিটি খিত্তায় থাকছে 2 জন করে ফায়ার ফাইটার ও ড্রোন। বরাবরের মতো এবার ইজতেমায় বিদেশি মেহমানদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। রোববার সকাল 9টা থেকে 10টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ময়দানে জেলাভিত্তিক খিত্তা নম্বর ও ম্যাপ নির্ধারণ করা হয়েছে। এবারের ইজতেমায় বাংলাদেশ সহ সারা বিশ্বের সুখ শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। বলা হয়েছে এই জমিনে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠা করতে পারলে নিজেদের মধ্যে বিভেদ হানাহানি বন্ধ হবে, কায়েম হবে এক বাংলাদেশ, আর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সমৃদ্ধি। সেই সঙ্গে সুমহান উচ্চতায় যাবে পবিত্র ধর্ম ইসলাম। জাবেদ আবদুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। জুলাই অভ্যুত্থানের আবহে সাজানো হয়েছে এবারের বইমেলা। প্রস্তুত মেলার স্টল, প্যাভিলিয়নগুলো। প্রাণের মেলার জন্য মুখে আছেন পাঠকেরা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক প্রকাশকদের কাছেও এক ভিন্ন বইমেলা। মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তার প্রত্যাশাও তাদের। পরিসরের বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি। আবু বকর মুনের ছবিতে আরও জানাবেন ফরহাদ বিন নূর। 1947-এ ব্রিটিশ শাসনের থাবা থেকে মুক্তি পেলেও এদেশের মানুষকে পড়তে হয় পাকিস্তান কর্তৃক ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রের জালে। তারপর 52 ভাষা আন্দোলন, শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, আসে বিজয়। বিজয়ের পরিক্রমায় 1971 থেকে এখন 2024-এর গণঅভ্যুত্থান, যেখানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধরা আলো ছড়ায় বর্ণে বর্ণে। রিকশা চালক সুজনের স্যালুট বৈষম্যের বিরুদ্ধে মাঠে নামতে প্রেরণা যোগায় সকল খেটে খাওয়া মানুষকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বইমেলায় তাই তো জুলাইয়ের স্মৃতিচিহ্ন, আবহে অভ্যুত্থান। পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী এই প্রাণের মেলা, যার শেষ মুহূর্তের প্রস্তুতি এটি। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে এভাবে সারি সারি স্টল, প্যাভিলিয়ন রূপ নিয়েছে মেলার। অপেক্ষায় মুখিয়ে পাঠকরাও। বই মেলা তো আমাদের প্রাণের মেলা। তো আমি ছোটবেলা থেকে অনেক বই পড়ুয়া, বই পড়তে ভালোবাসি। তো সেখান থেকে আমার সবসময় বইমেলা আসা হয়। বইমেলা তো আসলে আমাদের অনেকটা আসলে আকাঙ্ক্ষার জায়গা, স্বপ্নের জায়গা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক প্রকাশকের চোখে কেমন এবারের বইমেলা? এবারের অমর 21শে বইমেলা ভিন্নতা তো অবশ্যই আছে। এটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা। এটা যদি আমরা প্রথম দিন থেকেই শুরু করি, সেক্ষেত্রে আমাদের জনমনে একটি প্রশান্তি আসবে এবং পাঠক এবং দর্শনার্থী তারা মেলায় প্রবেশ করবে। প্রকাশক, লেখক এদের একটা ভালো জমজমাট একটা বইমেলা হবে বলে আমার বিশ্বাস। পরিসরের বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি। একটি উৎকৃষ্ট মেলার প্রত্যাশা আয়োজকদের। আমরা যদি একটা ভালো বাংলাদেশ চাই, ভালো বইয়ের কাছে আমাদের ফিরতে হবে। এবারের বইমেলা সেই বার্তা নিয়ে এসেছে বিশেষ মুহূর্তে, কারণ পুরো জাতি এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছেন। জাতি চায় একটি মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। বইমেলা সেই সুন্দর বাংলাদেশের কথাই বলবে এবার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের বইমেলায় বিগত সময়ে বঞ্চিত প্রকাশকরাও পেয়েছে স্টল। সব ধরনের বইয়ের সংমিশ্রণ এবং লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলায় সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হোক এবারের বইমেলা। একই সঙ্গে মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা এবং নিরাপত্তাও হোক নিশ্চিত। প্রত্যাশা সেটাই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
বইমেলা ঘিরে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ডিএমপি। দর্শনার্থীদের চাপ বিবেচনা করে কখনো এই পথ খোলা থাকবে, আবার কখনো বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে বইমেলার স্থান পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, বাণিজ্য মেলার মতো বইমেলায় খাবারের অতিরিক্ত দাম রাখা যাবে না। নিরাপত্তার জন্য বইমেলা সহ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্চ লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। যে বাণিজ্য মেলায় হোটেলগুলা এবং ফুডকোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম 3 গুণ আদায় করা হয়, যেটা ঠিক না। আমি আমার অফিসারদেরকেও রিকোয়েস্ট করবো এই দিকে যেন খেয়াল রাখে। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আমরা বলছিলাম যে আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর 21 বইমেলা। প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। চলে যাব তার কাছে। মিম, কিছুক্ষণ আগে আপনি যখন যুক্ত হয়েছিলেন তখন আপনি প্রস্তুতির কথা জানিয়েছেন আমাদেরকে। আমরা দেখছিলাম যে এখনও শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি চলছে। জানাবেন যে মেলা প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতির পাশাপাশি যে স্টল সজ্জার যে কাজ রয়েছে সেটি কতদূর এগোলো, এবং একই সঙ্গে নিরাপত্তার কথা বারবার আসছিল এবং নিরাপত্তার কথা বারবার বলা হচ্ছিল যে এবারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই নিরাপত্তা কতটুকু রয়েছে, পর্যাপ্ত যেই আলোর সংযোগ সেটি রয়েছে কিনা, সিসি ক্যামেরার যে সংযোগ সেই সংযোগ কাজ করছে কিনা? কারণ আমরা এর আগের যে সময়গুলোতে দেখেছি যে বইমেলা শুরু হয়ে গেছে, হয়তো সপ্তাহখানিক সময় অনেক সময় লেগে যায় এই যে শেষ মুহূর্তের কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেষ করতে। কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা সহকর্মী তানজিলা খান মিমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে সহকর্মী তানজিলা খান মিমের সঙ্গে যোগাযোগ করতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, যেটি বলছিলাম যে প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে রয়েছে। এখন যেহেতু আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে অমর 21 গ্রন্থমেলা 2025-এর শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাবেন। একই সঙ্গে আপনার কাছে জানতে চাইবো নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? ঘুরতে বেরিয়েছেন তারাও আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে একটু বইমেলার প্রস্তুতিটা দেখে যাচ্ছেন যে আগামীকাল থেকে যেহেতু বইমেলা শুরু হতে যাচ্ছে, এই প্রাঙ্গণটা আসলে এখন কেমন ভাবে সেজে উঠতে যাচ্ছে, কি কি কাজ চলছে সেগুলো দেখতে অনেককেই দেখলাম যে বেশ অনেকটাই মানুষ ঘুরে ফিরে দেখছেন, এবং হাতে গোনা কয়েকটি স্টল দেখা গিয়েছে যারা একদমই সাজসজ্জার কাজ শেষ করেছেন। এখন আসলে বই গুছগাছে যে প্রস্তুতিগুলো সেগুলো তারা ছাড়ছেন। তবে বেশিরভাগ স্টল, যেহেতু এবার অনেক বড় পরিসরে মেলা হচ্ছে বাংলা একাডেমির প্রেক্ষাপটে, সেই জায়গা থেকে কিন্তু মানে বেশিরভাগ স্টলগুলোই এখনো পর্যন্ত সাজিয়ে গোছানো কিংবা স্টলের যে কাঠামো সেটি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে দাঁড় করানো যায়নি আমরা দেখতে পাচ্ছি। তবে এক রাতের মধ্যে আসলে সেটি কতটা সম্ভব হবে সেটা একটা চ্যালেঞ্জের বিষয়। আমরা গত কয়েক বছর ধরেই কিন্তু একটা অভিযোগ শুনেছি যে মেলার শুরুর দিনও দেখা যায় যে বই মেলায় এসে আসলে স্টলের কাজ করতে দেখেন পাঠকরা, এবং মেলার স্টলের কাজ শেষ হতে হতে সপ্তাহখানেক সময় চলে যায়। তো সেই জায়গা থেকে এবছর কি আসলে সেই অভিযোগগুলো পাওয়া যাবে কিনা সেটা বেশ কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ এবছরও মনে হচ্ছে পাঠকরা একই প্রশ্নই বা একই অভিযোগই করবে, কারণ বইমেলার কাজের যে অগ্রগতি সেই অগ্রগতি কিন্তু তাই বলছে। তবে বইমেলা নিয়ে আসলে মানুষের বা পাঠকের মধ্যে যেই অধীর একটা আগ্রহ থাকে কিংবা একটা অপেক্ষা থাকে, অধীর একটা অপেক্ষা, সেই অপেক্ষার 11 মাসের একটি অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল। প্রধান উপদেষ্টা এই বইমেলা উদ্বোধন করার পরপরই তিনি একটু ঘুরে দেখবেন, তারপর তিনি যখন এই এলাকা ছেড়ে যাবেন তারপরে কিন্তু সর্বসাধারণ পাঠকের জন্য পুরো মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে। আগামীকাল যেহেতু ছুটির দিন আছেন তাই পাঠকের সংখ্যাটা হয়তো অন্যান্য সময় প্রথম দিন যেরকম পাঠক থাকে তার থেকে অনেকটাই বেশি থাকবে বলে ধারণা করছেন যারা প্রকাশকরা রয়েছেন, এবং প্রতিদিনই আগামীকাল থেকে শুরু করে প্রতিদিনই নতুন নতুন বই আসবে, নতুন লেখকদের বই বাড়বে, পাশাপাশি
পাশাপাশি এবার জুলাই স্মৃতি কর্নারও রাখা হয়েছে এই বইমেলাতে এবং সকালবেলা ডিএমপি কমিশনারও আসলে এসেছিলেন, সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। তার আগে গতকাল বাংলা একাডেমির মহাপরিচালক গণমাধ্যমে কথা বলেছেন এবং মেলার সার্বিক বিষয়ে তিনি সকলকে অবগত করেছেন। তবে ডিএমপি কমিশনার যেটি জানিয়েছেন যে এবছর আসলে বা সবকিছুর প্রেক্ষাপটে, দেশের সার্বিক প্রেক্ষাপটে বইমেলায় আসতে কোনো পাঠক যেন আসলে কোনো শঙ্কা বোধ না করে, কোনো উদ্বেগ প্রকাশ না করে, তাই তাদের নিরাপত্তার স্বার্থে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় সবটাই ব্যবস্থা কিন্তু তারা নেবেন এবং তাদের জায়গা থেকে তারা আশ্বস্ত করেছেন পাঠকরা যেন নির্বিঘ্নে পুরো মেলা জুড়ে, পুরো মাস জুড়ে মেলা জুড়ে ঘুরে দেখতে পারেন, আসতে পারেন, তাদের পছন্দের বইগুলো কিনতে পারেন, সেজন্য তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ। বইমেলার প্রস্তুতির সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী তানজিলা খান মিমের মাধ্যমে। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের শেষ দিনের বেচাকেনায় মুখরিত মেলা প্রাঙ্গণ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী তাসফিহা উফরোজ। উফরোজ, শেষ দিনে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কতটা দেখছেন এবং পুরো মাস জুড়ে বিক্রি কেমন হয়েছে সে বিষয়ে জানাবেন। মুক্তি, যেমনটি আপনি বলছিলেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম যে আসর তা কিন্তু একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছে বলা যায় এবং যেহেতু আজ সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্রবার ছিল এবং মেলার শেষ দিন ছিল, তো সব মিলিয়ে আসলে মেলায় যে দর্শনার্থীর সংখ্যা তা কিন্তু একদম মেলা প্রাঙ্গণ আসলে দর্শনার্থীতে পরিপূর্ণ বলা চলে। এছাড়া আমরা সকাল থেকে আসলে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছিলাম, সেখানে মহিলাদের জামা কাপড় স্টল থেকে শুরু করে ফার্নিচার কিংবা ক্রোকারিজের আইটেম, তাছাড়া মানে যে কোনো ধরনের স্টলেই কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি যে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এবং এই ভিড়ের মূল কারণ হিসেবে আসলে বিক্রেতারা বলছেন যেহেতু আজ মেলার শেষ দিন সেহেতু তারা প্রত্যেকটি স্টলেই কিন্তু প্রত্যেকটি পণ্যের উপরেই কিন্তু বিশাল মূল্য ছাড়ের ব্যবস্থা রেখেছেন এবং এই মূল্য ছাড়ের প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু ক্রেতারা আসলে সেই স্টলগুলোতে যাচ্ছেন এবং সেই স্টলগুলোতে গিয়ে ঘুরে দেখছেন এবং তাদের পছন্দের যে পণ্যগুলো সেগুলো তারা কিনছেন। এছাড়া আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে মাসব্যাপী এই যে বাণিজ্য মেলা ছিল সেখানে তারা যেই পরিমাণ লক্ষ্যমাত্রা ধরে রেখেছিল কিংবা যে পরিমাণ বেচাকেনা আশা করেছিল সেই অনুযায়ী তাদের বেচাকেনা হয়েছে, কিন্তু এর উল্টো চিত্র কিছু দোকানীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তারা বলেছেন যে তারা যে লক্ষ্যমাত্রা সেট করে রেখেছিল তা সে অনুযায়ী আসলে তাদের বিক্রয় হয়নি। তবে তারা আশাবাদী যে পরবর্তী বছরগুলোতে আসলে তাদের বেচাকেনা বেশ ভালোই হবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ বিকাল 4টার সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি আসলে সমাপনী যে অনুষ্ঠান এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেটিতে অংশ নিয়েছেন এবং সেই অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি যে এই বাণিজ্য মেলার মোট 52টি স্টলকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি স্বরূপ তারা ক্রেস্ট প্রদান করেছেন এবং ভিড় নিয়ে যদি আমি বলি, যেহেতু আজ মেলার শেষ দিন এবং আজ শুক্রবার ছিল তাই মেলা প্রাঙ্গণ আসলে ক্রেতা দর্শনার্থীতে মুখর হয়েছিল। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর থেকে সর্বশেষ। সহকর্মী তাসফিহা উখরোজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। চট্টগ্রামে 8,000 কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। শুধু তাই নয়, বহদ্দারহাটে 12পাড়া খাল খননের সময় জমি অধিগ্রহণে স্বজনপ্রীতির কারণে খালের গতিপথ পাল্টে গেছে বলে মন্তব্য করেন সিটি মেয়র। তবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ পাল্টে অভিযোগ এনে বলছে সিটি কর্পোরেশনের গাফিলতি নগরীতে জলাবদ্ধতার জন্য দায়ী। এর জন্য তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আরও জানাবেন হোসাইন জিয়াদ। চট্টগ্রাম নগরীর 16 শহর এলাকায় জামিয়া সুন্নিয়া খাল দেখে বোঝা যায় এ খালের নিকট অতীতে আবর্জনা পরিষ্কার করেনি কোনো সংস্থা। ভ্যান, ফ্রিজ সহ ময়লার পাহাড়ে ঢাকা পড়েছে খাল। নগরীর 57টি খালের মধ্যে এমন চিত্র অন্তত 21টি খালের। বাকি 36টি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চললেও এসব খাল রয়ে গেছে প্রকল্পের বাইরে। সকালে খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা, মেয়র, বিভাগীয় কমিশনার সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা। শিল্প উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় এই প্রকল্পে অনিয়ম, অর্থ লুটপাট আর দুর্নীতি হয়েছে, ছিল না যথাযথ সমন্বয়। ফলে কয়েক বছর ধরে কাজ চললেও সুফল পায়নি মানুষ। ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল, তাই জনগণের
যে কাজগুলো হবে সেই কাজগুলো করা হয়নি। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। এইবারের বর্ষায় আমরা যত দূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি। এ সময় সিটি মেয়র বলেন, দখল দূষণে নগরীতে হারিয়ে যাওয়া 21টি খাল নতুন করে উদ্ধারে নেমেছে সিটি কর্পোরেশন। এজন্য 100 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে, পাওয়া গেছে মাত্র 10 কোটি। মেয়র অভিযোগ করেন, বহদ্দারহাটে বারুইপাড়া খাল খননের সময় জমি অধিগ্রহণে স্বজনপ্রীতি হয়েছে, এতে খালের গতিপথ পাল্টে গেছে। আঁকা বাঁকা করে ফেলেছে কার জমি রক্ষা করার জন্য। কাজে এই যে একটা দুর্নীতি এবং সব দিক দিয়ে যে স্বজনপ্রীতি, এই যে একটা চিন্তাভাবনা, এগুলি থেকে কিন্তু আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে আমরা আশা করছি চট্টগ্রাম শহরকে একটি সুন্দর শহর, পরিচ্ছন্ন শহর, এটা ক্লিন সিটি, গ্রিন সিটিতে এবং হেলদি সিটিতে আমরা নিতে পারবো বলে আমরা আশা করি। অভিযোগের জবাবে সিডিএ বলছে, জলাবদ্ধতার জন্য প্রধান দায়ী সিটি কর্পোরেশন। তারা আবর্জনা পরিষ্কার, খাল খননে ব্যর্থ হয়ে দোষ চাপাচ্ছে। এজন্য তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নালা ড্রেন কিন্তু আমাদের কাজ না, এটা সিটি কর্পোরেশন ওয়াসার কাজ। আপনি যদি এখন 36 টাকা নিয়ে আমরা করছি, আপনি যদি একটা খালও করতে না পারেন, একটা যদি 10-15 বছর ফেলে দেন, তাহলে আপনি বাকি 21টা খাল কীভাবে করবেন? এটা আমি মনে করি যে এটা হচ্ছে যোগ্যতা অদক্ষতার প্রশ্ন, যে যোগ্যতা ছিল না বলেই তারা কিন্তু এই কাজটা ডিলে করেছে। প্রায় 8,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চলমান কাজ মনিটরিংয়ে সম্প্রতি 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারই অংশ হিসাবে এরই মধ্যে 4 উপদেষ্টা খাল পরিদর্শন ও মনিটরিং শুরু করেছেন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে শাকসবজি, আলু ও পেঁয়াজের দাম। তবে ঘাটতির অজুহাতে চড়া চাল ও তেলের বাজার। মাছের বাজার বাড়তি হলেও অপরিবর্তিত রয়েছে মুরগি ও মাংসের বাজার। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতির বিস্তারিত দেখুন আসিফ ইকবালের প্রতিবেদনে। মাঘের মাঝামাঝি সময়ে এসে রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন শাকসবজির সরবরাহ। এতে 2-1টি বাদে প্রায় সব ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে। প্রতি কেজি নতুন আলু 5 টাকা কমে বিক্রি হচ্ছে 20 টাকায়, আর মুড়ি কাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় কমেছে সবজি, আলু ও পেঁয়াজের দাম, আর দাম কমায় স্বস্তি জানিয়ে ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং করে সারা বছর দাম নাগালের মধ্যে রাখার কথা। শসা হইলো 20 টাকা, সিম 15 টাকা, টমেটো এটা 20, গাজর 30, 2 কেজি 50। বাংলাদেশের প্রেক্ষিতে সিন্ডিকেটের প্রবলেমটা বেশি, কারণ সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে কিন্তু সবজি বাজারটা কিছুটা কম থাকবে। তবে সবজির বাজারের ক্রেতাদের এই স্বস্তি ফিকে হয়ে যাচ্ছে চালের বাজারে গেলেই। চালের শুল্ক কমানো ও আমদানির অনুমতি দেওয়া হলেও তার প্রভাব পড়েনি বাজারে। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম, কেজিতে 10 টাকা, আর নাজিরশাইল বেড়েছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। সবজির বাজারটা ঠিক আছে, ওইটা কেনাকাটা করে একটা আনন্দ পাইছে, কিন্তু চালের বাজারে আসলে মনটা খারাপ হয়ে যায়, দাম বাড়তে আছে দিন দিন। নাজিরশাইল এখন সিজন কমার কথা, কিন্তু এক কেজিতে 7 টাকা 8 টাকা বাড়ছে। এইটা তো মানে কোনোদিন কল্পনা করা যায় না। 1 টাকা 2 টাকা বাড়লেই তো অনেক কিছু। একই অবস্থা তেলের বাজারেও। দাম বাড়ানোর 1 মাস পরও বাজারে সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। ভোক্তাদের অভিযোগ, বোতলজাত 5 লিটার তেল কিছুটা পাওয়া গেলেও 1 ও 2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। এদিকে স্বস্তির খবর নেই মাছের বাজারে। প্রায় সব মাছই দাম বেড়েছে কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা। বেশি দামের পেছনে সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। আমদানি কমের কারণে মানে আমদানির দামটা একটু বেশি, কারণ মাছের আমদানি বাইরে যাবো গা, মানে দামটা কমে যাবো গা। তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 195 টাকা ও সোনালী 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকাতে। অপরিবর্তিত আছে মাংসের বাজারও। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। হঠকারিতা ও ফাঁসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণে দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। বলেন, জাতির ওপরে জুলুমের পর্বত চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হঠকারিতা, ফেসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আওয়ামী লীগের বিচার করেই সরকারকে নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। পরে গণমিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানেও মিছিল বের করে ছাত্র শিবির। আরও জানাচ্ছেন মাজহার ইমন। রাজধানী সহ দেশজুড়ে গণমিছিলে ইসলামী ছাত্র শিবির। দাবি, পতিত স্বৈরাচার সরকারের গুম, খুন, জুলাই গণহত্যা ও দুর্নীতির বিচার। রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে গণমিছিল শুরু করে সংগঠনটি। পরে গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শাহবাগে। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক নেতাদের সুবুদ্ধি না হলে আরেকটি অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হবে। আওয়ামী লীগের বিচারের দাবিতে সরব না হয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ কেন্দ্রীয় নেতাদের। অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে আন্তঃকন্দলের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল শুরু করে ইসলামী ছাত্র শিবির। মিছিল শেষে অংশগ্রহণকারীরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। এই সরকারকে বলতে চাই, গত 6 মাস যাবৎ ক্ষমতায় বসেছেন, চেয়ারের সাথে বসে যে সাদাস্যদন করছেন, এদেশের জনগণ যে উদ্দেশ্যে বসিয়েছে সেই উদ্দেশ্য কোনো বাস্তবায়ন করতে পারেন নাই। ছাত্র শিবির তাদের রক্ত দিয়ে স্বাধীন করেছে। শহীদ আলিফ রক্ত দিয়ে সংস্কার করেছে। আগামীতে ছাত্র শিবির রক্ত দিবে, তারপরও ছাত্রলীগকে চট্টগ্রামে স্থান দিবে না। এদিকে সিলেটে গণমিছিল করেছে সিলেট মহানগর ছাত্র শিবির। বেলা 2টায় শুরু হওয়া মিছিলটি সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টে এসে শেষ হয়। ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগর শাখাও করেছে গণমিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণমিছিলটি রেলওয়ের কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। সারা দেশের মতো বরিশালেও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মাজহার ইমন, এখন, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজও শিক্ষার্থীদের অনশন চলছে। বিষয় আলোচনাতে মহাখালী থেকে যুক্ত হয়েছেন মাজহার মাহবুব। মাজহার, অনশনের কারণে যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে কিনা জানাবেন, এবং অনশনকারীদের অনেকেই তো শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়েছেন, তাদের এখন অবস্থা কি, সে বিষয়ে একটু জানতে চাই। মুক্তি, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে তৃতীয় দিনের মতো আজকে শিক্ষার্থীদের অনশন চলছে। আমরা দেখতে পেয়েছি যে মহাখালী থেকে গুলশানের দিকে কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না। অপরদিকে বনানীর দিকে গাড়ি চলাচল করলেও মহাখালীর এই রাস্তা অর্থাৎ তিতুমির কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং সন্ধ্যার পর থেকে আমরা এখনো পর্যন্ত দেখেছি যে একজন শিক্ষার্থী আসলে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজে তাকে অসুস্থ অবস্থায় পাঠানো হয়েছে। আর তিতুমির কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তিতুমির কলেজের ঠিক প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা যে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে স্লোগান তারা কিন্তু দিয়ে যাচ্ছেন, এবং আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেমনটা বলেছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক তাদেরকে সন্তোষজনক উত্তর দেয়া না হয়, তাদের পক্ষে ইতিবাচক না হয় সে উত্তর, ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা শিক্ষার্থীদের কাছে জানবার চেষ্টা করেছি যে তারা যেই বিশ্ববিদ্যালয়ে যেই ঘোষণা করবে
করবার যেই তারা প্রস্তাবনা দিচ্ছে, তারা যে দাবি জানাচ্ছে, তার পেছনে আসলে যৌক্তিকতা কি? বিশ্ববিদ্যালয়ে করবার জন্য যেই ধরনের যোগ্যতা এবং শিক্ষার মান প্রয়োজন সেটি তিতুমিরের কলেজের রয়েছে কিনা, এবং শিক্ষার্থীরা তাদের যৌক্তিকতা তুলে ধরে তারা যেমনটা বলছেন যে আসলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করবার জন্য যেই যথেষ্ট যোগ্যতা তিতুমির কলেজের রয়েছে এমনটাই শিক্ষার্থীরা দাবি করছেন, এবং তারা যেমনটা বলছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলেই শিক্ষার মান ভালো হয়ে যাবে, এবং এখন যে শিক্ষার মান রয়েছে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার মান ভালো হয়ে যাবে, এমনটাই তারা দাবি করছেন আসলে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে কলেজের যে মূল ফটক সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত অবস্থায় রয়েছে এবং অনশন অবস্থায় রয়েছে, এবং তাদেরকে কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তাদেরকে অনেকেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে, এবং এর মধ্যে থেকে কিছুক্ষণ আগে 20 থেকে 25 মিনিট আগে একজনকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা একের পর এক অসুস্থ হবেন, অনশন করবেন এবং এই রাস্তা তারা দীর্ঘদিন বন্ধ রাখবেন, তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের পক্ষে ইতিবাচক কোনো সাড়া না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। মুক্তি। দিল্লির দাবিদারি করা কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রাজধানীর শান্তিনগরে সংগঠনটির পল্টন থানা কমিটি আয়োজিত সভায় তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্তে আসতে হবে। এই বাংলাদেশের সামনের দিনে আর কোনো ফেসিবাদ যাতে না আসে, আর কোনো জুলুমবাজ যেন বাংলাদেশে ক্ষমতায় না আসে, বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে বাস করতে পারে, বাংলাদেশের মানুষ যেন মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, এমন এক রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এদেশের তরুণ সমাজ এগিয়ে এসেছে, এবং বাংলাদেশের সকল মানুষ সেই তরুণ সমাজের প্রতি আস্থা রাখতে চায়। আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেব না। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় 67 আরোহীর কেউই আর বেঁচে নেই। আর কয়েক ঘন্টা পরে বন্ধ ঘোষণা করা হবে উদ্ধার কাজ। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে CNN। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স। তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ, যদিও দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে তদন্ত শেষে 30 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। দুর্ঘটনার কারণ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনিয়মকেই দুষছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও সামরিক বিমানের কন্ট্রোল রুমের গাফিলতিকেও দায়ী করছেন তিনি। লীগ পর্বের শেষ দিন আগামীকাল। এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে 3টি দল। চতুর্থ দল হিসেবে কারা যাচ্ছেন পরের পর্বে সেটি নির্ধারিত হবে ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্সের ম্যাচের মধ্য দিয়ে। অন্যদিকে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ জিতলে কোয়ালিফায়ার খেলার সুযোগ চিটাগাং কিংসের সামনে। নোমান আব্দুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাঠ আর মাঠের বাইরে নানান বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত বিপিএলে টেবিলের লড়াইটাও হয়ে ওঠে জমজমাট। বিশেষ করে রেস থেকে প্রায় ছিটকে পড়া দুর্বার রাজশাহীর শেষ দিকে টানা 3 জয়ে পাশার দান অনেকটাই উল্টে যায়। আর তাতে জয় হারের বৃত্তে থাকা খুলনা টাইগার্সের জন্য সমীকরণটা হয়ে ওঠে বেশ জটিল। আসরের টিকে থাকতে মেহেদী মিরাজদের সামনে একটাই অপশন, উইন অর উইন। ইতিবাচক নেট রান রেট থাকায় কেবল পয়েন্টের হিসাবটা মেলাতে পারলেই পরের পর্ব নিশ্চিত খুলনার বাঘদের জন্য। চাই কেবল একটা জয়। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা নাইম শেখ আর মেহেদী মিরাজের অলরাউন্ড নৈপুণ্য তাদেরকে আশাবাদী করতেই পারে। এরই মধ্যে আসর থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। শেষ ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার। তবে একের পর এক হারে বিধ্বস্ত দলটা হয়তো শেষটা ভালো করতে চাইবে। দিনের অন্য ম্যাচটা ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংসের। দুই দলই এরই মধ্যে পরের পর্বে পা দিয়ে ফেলেছে। তবু হিসাব নিকাশ তো আছেই। শিরোপার হাত ছোঁয়া দূরত্বের লড়াইয়ে নামার আগে নিশ্চয়ই নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চাইবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আমরা যার সাথেই খেলি না কেন ভালো খেলাটা ইম্পর্টেন্ট, এবং আমাদের আসলে চোখ একদিকেই যে ট্রফির দিকে আর কি। হ্যাঁ,
তো আমরা সেটা করার জন্য আমাদের জন্য যেটা বেটার হবে আমরা সেটাই করব এবং আমরা কাপ নেওয়ার চিন্তা ভাবনা করব ইনশাল্লাহ। চিটাগাং কিংসের সামনে সুযোগ আছে কোয়ালিফায়ার নিশ্চিত করার। ম্যাচটা জিতলেই টেবিলের 2-এ উঠে আসবে তারা। ফলে প্লে অফে পাবে 2টো ম্যাচ খেলার সুযোগ। এমন সুযোগ কেই বা হাতছাড়া করতে চাইবে? মিঠুন আলীরা নিশ্চয়ই না। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. শান্তবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ইজতেমা ময়দান ইবাদতে মশগুল মুসল্লিরা। মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি। যে এই দুনিয়া আমরা যা করতেছি এটা আসলে আমার জন্য না, আমার কাজই না, আমার কাজ ছিল আখিরাতের জন্য প্রস্তুতি তৈরি করা। 2 পর্বে হওয়াতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। এই বিশ্বের মধ্যে টঙ্গী ইজতেমা আমরা আসতে পারছি, এই জন্যই আল্লাহর কাছে শুকর আদায় করি। জুলাই গণ অভ্যুত্থানের আবহে আগামীকাল থেকে শুরু অমর 21 বইমেলা। আজ পর্দা নামছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্বাচনের আগে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার দাবি। সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল। এবং চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার দায় নিয়ে সিটি কর্পোরেশন ও সিডি এর পাল্টাপাল্টি অভিযোগ। প্রকল্পের টাকা লুটপাট হয়েছে বললেন শিল্প উপদেষ্টা। ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। আগের কোনো অবস্থার কাছাকাছি না থাকে যেন তার থেকে পানিবদ্ধতা জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয়, সেটার জন্য চেষ্টা করছি। এই ছিল সান্ধ্যবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।